আচ্ছা, এর আগের দিন জাংশন ডায়োড ইকুয়েশন এইগুলো হলো। জাংশন ডায়োড, পিএন জাংশন। আর ট্রানজিস্টরটা শুরু করার আগে একটু রেকটিফায়ারের রিপেল ফ্যাক্টর এই ব্যাপারগুলো একটু ছোট করে বলে নি। তো পিএন জাংশন এবং তারপরে আমরা ডায়োড ইকুয়েশন ডিরাইভ করলাম, which was ইভি বাই কেটি ছিল, তারপরে ইটাটা হচ্ছে একটা এক্সট্রা টার্ম যেটা ঢুকবে ফ্রম এক্সপেরিমেন্টাল অবজারভেশন। আচ্ছা, তারপরে এই হচ্ছে সেটার গ্রাফ, ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস। ফরওয়ার্ড এবং রিভার্স এই যে একটা ইন্টারেস্টিং ব্যাপার, এইটার ফলে মানে ডায়োড বেসিক্যালি ইট ওয়ার্কস লাইক আ ভালভ, ঠিক আছে, যেটা শুধু একদিকেই অ্যালাউ করে কিন্তু উল্টো দিকে অ্যালাউ করে না। এরকম যাই হোক, এরকম অনেক পাম্প টাম্পেও এই ধরনের ইন্টারেস্টিং ভালভ ইউজ করা হয় যেগুলো ইউনিডিরেকশনাল, এবং বাড়িতেও সেটা তৈরি করা যায়। মানে ইউনিডিরেকশনাল ভালভের কথা বলছি আর কি, সেটা হচ্ছে জাস্ট দুটো প্লেট নিয়ে, এটা একটা আলাদা প্লেট, এটা একটা আলাদা, তাহলে এটার ফলে কি হবে, যখন এদিক থেকে যখন লিকুইড ফ্লো করবে তখন সে এদেরকে ফ্লেক্সিবল যেহেতু, এদেরকে এমনি করে ঠেলে দেবে, দিয়ে লিকুইডটা ফ্লো করে যাবে। কিন্তু এপাশ থেকে যখন আসতে চাইবে তখন আর এদিকে মানে আসতে পারবে না। মানে এই দুটোকে যদি যথেষ্ট লম্বা করিস তাহলে এটা ইজিলি পসিবল আর কি। মানে ফ্লেক্সিবল রাখতে হবে, এখানে একটা হিঞ্জ রাখতে হবে। যাই হোক, তো ডায়োড একটা খুবই ইন্টারেস্টিং জিনিস। তো এই যে ডায়োডের এই যে একটা ব্যাপার আছে, মানে ইউনিডিরেকশনাল ফ্লো ডায়োডের মধ্যে দিয়ে হয়, সেটাকে কাজে লাগিয়ে এবার এই যে রিজিয়নটা আছে এটা হচ্ছে ব্রেকডাউন রিজিয়ন। ব্রেকডাউন এই জন্য হয় কেননা কোনো কিছুই অতিরিক্ত ভালো না। মানে রিভার্স বায়াস দিতে দিতে রিভার্স বায়াস রিজিয়নে কিন্তু মাইনরিটি কেরিয়ারগুলোই যা করার করে, কেননা মেজরিটি কেরিয়ার তো রিভার্স বায়াসে মুভ করতে পারে না। তো মাইনরিটি কেরিয়ার কনসেন্ট্রেশন, তার মানে এই রিজিয়নে যে আর কি ইয়েটা রিভার্স স্যাচুরেশন কারেন্ট আইএস, এর আগের দিনে দেখিয়েছি যে এর মধ্যে তোর ইকুইলিব্রিয়াম যে ভ্যালু সেইটা থাকে, ডিফিউশন কোএফিসিয়েন্ট থাকে, আর মোবিলিটি থাকে, দুটোরই, হোল এবং ইলেকট্রন। তো পুরো ব্যাপারটাই মাইনরিটি কেরিয়ার কনসেন্ট্রেশনের ব্যাপার এবং টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এখন রিভার্স বায়াস বাড়তে বাড়তে একটা সার্টেন ইয়ে বেড়ে গেলে যেটা হয় সেটা হচ্ছে এই যে বন্ড গুলো আছে সেই বন্ড থেকে বন্ডটাই ব্রেক হয়ে যায়, এত বেশি ভোল্টেজ, ভেরি হাই ভোল্টেজ। তো এত বেশি ভোল্টেজের যে বন্ডটা ডাইরেক্টলি ব্রেক হয়, ডাইরেক্টলি ব্রেক হলে কি হবে, প্রচুর ইলেকট্রন পাওয়া যাবে অ্যাভেলেবেল, তাহলে একটা লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট পাওয়া যাবে। আর অনেক সময় কি হয়, ডাইরেক্টলি ব্রেক না হলেও, মানে ডাইরেক্ট রাপচার মানে হচ্ছে ডাইরেক্টলি ব্রোকেন বাই ফোর্স, এছাড়া অনেক সময় হয় রাপচার বাই কলিশন। একটা ইলেকট্রন খুব হাই কাইনেটিক এনার্জি, সেটা ধাক্কা মারলো একটা বন্ডে এসে, ইলেকট্রন ফ্রি হলো, সে আবার আরেকজনকে ধাক্কা মারলো, আরেকটা ইলেকট্রন ফ্রি হলো। তো এই দুটো ভাবে হতে পারে। এর ফলে একটা ব্রেকডাউন হয়ে যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে রেজিস্ট্যান্স এবার হয়ে গেল জিরো, ঠিক আছে, মানে ভোল্টেজের মানে রেজিস্ট্যান্স তো ডায়োডের ক্ষেত্রে, মানে যেখানে নন ওহমিক যারা হয়, নন ওহমিক যে ডিভাইস গুলো আছে সেখানে তো ভি প্রপোর্শনাল টু আই এটা তো হয় না,
তাহলে এদের ক্ষেত্রে দু ধরনের রেজিস্ট্যান্স ডিফাইন করা যায়, একটা হচ্ছে আরডিসি যেটা ডাইরেক্টলি ভি বাই আই, আর একটা হচ্ছে ডাইনামিক রেজিস্ট্যান্স যেটা হচ্ছে ডিভিডিআই। ঠিক আছে, তো আরডিসিটা বেসিক্যালি খুব একটা ইউজফুল নয়, ডাইনামিক রেজিস্ট্যান্সটাই ইউজফুল, ডিভিডিআই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিভি মানে ডিভি এদিকে ভোল্টেজ, তো ডিভি খুবই কম, মানে এত বেশি একটা কারেন্ট চেঞ্জ হচ্ছে ডিআই, তার করেসপন্ডিং ভোল্টেজ চেঞ্জটা মানে নেগলিজেবল। তাহলে ডিআই বলতে গেলে এক্সট্রিমলি লার্জ আর ডিভি হচ্ছে গিয়ে ভেরি স্মল, তাহলে রেজিস্ট্যান্স প্র্যাকটিক্যালি নেই। তো এই যে ইন্টারেস্টিং ব্যাপারটা যে প্র্যাকটিক্যালি জিরো বা ভ্যানিশিং রেজিস্ট্যান্স, এর ফলে যেটা হচ্ছে সেটা হলো যে ডিভিটা তো জিরো, ডিভি জিরো বা ভোল্টেজ কনস্ট্যান্ট, তাহলে এমন একটা ডিভাইস আমরা পাচ্ছি যার মধ্যে দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করছে অথচ ভোল্টেজের কোনো চেঞ্জ হচ্ছে না। এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে, এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ভোল্টেজকে রেগুলেট করতে পারি। তাহলে এই পার্টিকুলার ডায়োড মানে এর উপর বেস করে যেটাকে ডিজাইন করা হয় দ্যাট ইজ কল্ড জেনার ডায়োড, এবং জেনার ডায়োডের অ্যাপ্লিকেশন হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। এটার সার্কিট অ্যাপ্লিকেশন বা ইকুয়েশন এটা তো আগে করেছেন, এটা খুবই সহজ, এটা একটু নিজে দেখে নিস। মেন যেটা এটা সার্কিট ক্যালকুলেশনে একটাই মেন ব্যাপার, সেটা হচ্ছে ভিজেড ইজ কনস্ট্যান্ট। একটা সার্কিটে যেখানেই জেনার ডায়োড কানেক্টেড থাক না কেন ওর অ্যাক্রসে ভোল্টেজ কোনো সময়ই চেঞ্জ হয় না, নেভার। ভিজেড ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। এবার ভিজেড কে কনস্ট্যান্ট ধরে এবার বাকিটা খুবই ইজি। এবার আমি লোড রেজিস্ট্যান্স একবার চেঞ্জ করতে হবে, সেটাকে লোড রেগুলেশন বলে। আর মানে অ্যাকচুয়ালি আমাদের যে বাড়িতে কারেন্ট মানে পাওয়ার সাপ্লাই আসে তার মধ্যে দুটো জিনিসই ভ্যারি করতে পারে, একটা হতে পারে মানে ইনপুট ভোল্টেজটা ভ্যারি করতে পারে, ঠিক আছে, যেই ভোল্টেজ আমার বাড়িতে আসছে। আর একটা হতে পারে লোড রেজিস্ট্যান্স ভ্যারি করতে পারে, অর্থাৎ বাড়িতে আমি কোন কোন ডিভাইস অ্যাট এ টাইম একসঙ্গে ইউজ করছি তার উপর বেস করে লোড মানে লোড রেজিস্ট্যান্সটা ভ্যারি করতে পারে। তো যেহেতু ভিজেডটা কনস্ট্যান্ট, তাহলে আমি যদি জেনার ডায়োডের এক ক্রসে লোড রেজিস্ট্যান্স লাগিয়ে রাখি তাহলে বোঝাই যাচ্ছে যে এই দুটো টার্মিনালে ভোল্টেজ সবসময় কনস্ট্যান্টই থাকবে, সেটা আমি আরএলটাই চেঞ্জ করি না কেন, বা আমি এখানে আমার ইনপুট ভোল্টেজটাই যদি চেঞ্জ করি একই ব্যাপার। তো আরএল চেঞ্জ হওয়া সত্ত্বেও যদি ব্যাপারটা একই থাকে তাহলে লোড রেগুলেশন, আর যদি ইনপুট ভোল্টেজ চেঞ্জ করা সত্ত্বেও টার্মিনাল ভোল্টেজটা একই থাকে, এটাই আমার ইম্পর্টেন্ট, তাহলে সেটাকে বলা হয় লাইন রেগুলেশন। এটার ক্যালকুলেশনটা খুবই সিম্পল। তাহলে জেনার ডায়োড হচ্ছে একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন, লেফট সাইডের ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন ইজ জেনার ডায়োড। আচ্ছা, নেক্সট হচ্ছে ফরওয়ার্ড বায়াসে। ফরওয়ার্ড বায়াসে বেশ কিছু ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আছে, ফটোডায়োড, এলইডি ইত্যাদি। সোলার সেল এটাও আরেকটা খুব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন। সেটার ক্ষেত্রে অবশ্য কোনো বায়াসিং লাগে না, সেটার ক্ষেত্রে কারেন্ট নিজেই ক্রিয়েট হয় ফোটন পেলে। ফোটন পাওয়ার, ফোটনের এনার্জি দিয়ে আর কি ইলেকট্রন হোল পেয়ার নতুন করে ক্রিয়েট হয় এবং তারা দুটো সারফেসে যায়, তারপর দুটো পার্টকে কানেক্ট করলে কারেন্ট পাওয়া যায়। সোলার সেলের মেকানিজমটা একটু আলাদা, আগে থেকে কোনো বায়াসিং লাগে না সোলার সেলে, বাকিদের ক্ষেত্রে লাগে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা স্ট্রিক্টলি এই ব্যাপারটাকে ইউজ করে যে ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো ইউনিডিরেকশনাল, সেইটা হচ্ছে রেকটিফায়ার। রেকটিফিকেশন কিসের? এই যে বাই ডিরেকশনাল
যে কোনো ফ্লো, ঠিক আছে, আর সেটা সাইনই হতে হবে তার কোনো মানে নেই, এইরকমও হতে পারে, এনিথিং। তো এমন যে কোনো ফ্লো যেটা পজিটিভ দিকেও আছে নেগেটিভ দিকেও আছে, সেই জিনিসটাকে রেকটিফাই করে ইট মেক্স ইট ইউনিডিরেকশনাল। তার আন্ডারে হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ারে এই পার্টগুলোকে এলিমিনেট করে দেয়, তার মানে শুধু পজিটিভ গুলোই থাকবে আর এইটা জিরো হবে। আর ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে এদেরকেও উল্টে দেয়, অর্থাৎ নেগেটিভ গুলোকে ওরা পজিটিভ করে দেয়। তো তবে রেকটিফায়ার গুলো বাইডিরেকশনালকে ইউনিডিরেকশনাল করতে পারে, কিন্তু অবভিয়াসলি ইট ইজ মানে ফ্লাকচুয়েটিং। ইট ইজ নট কনস্ট্যান্ট, ঠিক আছে। এইবার তোরা যখন ফুরিয়ার সিরিজ করেছিলি তখন তোরা দেখেছিলি যে যে এই ধরনের কোনো পিরিয়ডিক ফাংশনকে, এটা তো একটা পিরিয়ডিক ফাংশন, এটা এরকমই হোক, মানে হাফ ওয়েভ বা ফুল ওয়েভের যে আউটপুট সেটা হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন। তাহলে এই ধরনের যে কোনো পিরিয়ডিক ফাংশনকে ফুরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করা যায়, তাহলে এটাকেও করা যাবে। তো if my load current is IL, তাহলে এটাকেও ফুরিয়ার সিরিজে লেখা যাবে। সেটার প্রথম পার্টটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, অ্যান্ড ফুরিয়ার সিরিজের ফার্স্ট কম্পোনেন্ট যা হয় এই, ঠিক আছে। ফর্মুলার সঙ্গে নিশ্চয়ই ফর্মুলাটা নিশ্চয়ই মনে আছে, ফার্স্ট কম্পোনেন্ট এটা, এটা অর্থাৎ a0/2, যে যেভাবে লেখে, কিন্তু আলটিমেটলি ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে নাথিং বাট অ্যাভারেজ অফ দ্য অরিজিনাল ফাংশন। এটা জাস্ট অ্যাভারেজ, পুরো সাইকেলের উপর সিম্পল অ্যাভারেজ করেছি, এটাই ফুরিয়ারের ফার্স্ট কম্পোনেন্ট। তাহলে দিস ইজ, এটাকে আমরা অ্যাভারেজ ভ্যালু অফ লোড কারেন্ট বা আইডিসি বলবো, প্লাস এবার বাকি হারমোনিক কম্পোনেন্টস, এর পরের গুলো আর কি। তো কোনো একটা ডিভাইস থেকে, মানে এটা তো আফটার অল একটা ডিভাইস, হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার ইত্যাদি, তো কোনো একটা ডিভাইস থেকে আমি মানে কতটা ভালো সিগন্যাল পাচ্ছি তার একটা বড় মেজার হচ্ছে এই হারমোনিক কম্পোনেন্টস গুলো, মানে কতটা ফ্লাকচুয়েট করছে একটা কারেন্ট, সেটা নিশ্চয়ই, মানে আইডিসি তো আইডিসি দেখে আমার লাভ নেই, আমাকে তাহলে ফ্লাকচুয়েটিং পোর্শনটাই দেখতে হবে, অর্থাৎ আমার মানে কি বলবো, ফিজিক্যাল কোয়ান্টিটি অফ ইন্টারেস্টটা হচ্ছে আইএল মাইনাস আইডিসি, এই পার্টটা, এটা হচ্ছে আমার ফ্লাকচুয়েটিং কম্পোনেন্ট। এইটা দেখলে আমি বুঝবো যে কোনো একটা ডিভাইস থেকে আমি কতটা স্টেডি কারেন্ট পাচ্ছি কিংবা পাচ্ছি না। তো এইটার একটা মেজার হচ্ছে রিপেল ফ্যাক্টর। তাহলে ডেফিনেশন কি রিপেল ফ্যাক্টরের? ডেফিনেশন হচ্ছে, এই জিনিসটাকে আমি আই ড্যাশ বলি, তাহলে রিপেল ফ্যাক্টরের ডেফিনেশন হচ্ছে RMS ভ্যালু অফ অল্টারনেটিং কম্পোনেন্টস, অর্থাৎ আই ড্যাশ RMS, মানে এই যে আই ড্যাশ, এই এবার সেটার RMS ভ্যালু, ঠিক আছে, এই আই ড্যাশটারই RMS ভ্যালু ডিভাইডেড বাই আইডিসি, অর্থাৎ ফ্লাকচুয়েটিং পার্ট বাই অ্যাভারেজ পার্ট। কনস্ট্যান্ট পার্টের সঙ্গে
কনস্ট্যান্ট পার্টের রেসপেক্টে কতটা ফ্লাকচুয়েশন হচ্ছে। দ্যাট ইজ ইয়োর রিপল ফ্যাক্টর। তাহলে আই ড্যাশ আর এম এস, আই ড্যাশ আর এম এসটা কি? আর এম এস ভ্যালু অফ দ্য ফ্লাকচুয়েটিং পার্ট, অর্থাৎ রুট মিন স্কোয়ার এল লিখিনি, তাহলে এল লিখছি না। স্কোয়ার এই, দিস ইজ মাই আই ড্যাশ আর এম এস, মানে ভেরিয়েন্সটা আর কি এটা। আচ্ছা, তারপর তো এখানে এটাকে পুট করে এটা করছে কি আইএল মাইনাস আইডিসি হোল স্কোয়ার ডি ওমেগা টি 0 to 2 পাই। তারপর এটাকে সলভ করলে যেটা আসবে সেটা হচ্ছে আরে দাগ পড়ে না কেন, এই ব্যাপারটা একটু ইয়ের মতন দেখতে, সমকোণী ত্রিভুজ। So the relation is basically IDC square plus এইটা is equal to IRMS এর square. এইটা এটা তোদের এটা আইডেন্টিফাই করতে পারছিস কিনা জানি না। আলটিমেটলি এটা তো একটা ফুরিয়ার সিরিজ ছিল, তার ফার্স্ট পার্ট ছিল এটা, আর বাকি পার্টগুলোর আরএমএস ছিল এটা, আর এটা হচ্ছে এই স্কোয়ারটা। এটা মনে পড়ছে কি পার্সিভালস থিওরেম পড়েছিলি? হ্যাঁ, পার্সিভালস থিওরেমই তো নাম ছিল। পার্সিভালস থিওরেমে কিন্তু এক্স্যাক্টলি এই ব্যাপারটাই ছিল, কোএফিসিয়েন্ট গুলোর স্কোয়ারের সঙ্গে একটা রিলেশন। এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা পার্সিভালস থিওরেমই, এটা অ্যাকচুয়ালি এই যেভাবে এটা লেখা হলো এটা কিন্তু অ্যাকচুয়ালি কাইন্ড অফ ওই ধরনেরই, ইট ইজ কাইন্ড অফ পার্সিভালস থিওরেম। ওকে, তো এটা তাহলে কি হলো? তাহলে আমি ফ্লাকচুয়েটিং কম্পোনেন্টকে ওরম ভাবে তো মাপা যায় না, কিন্তু ডিসি ভোল্ট মিটার দিয়ে, সরি ডিসি অ্যামমিটার দিয়ে তুই আইডিসি মাপতে পারিস। আর এসি অ্যামমিটার দিয়ে তুই আইআরএমএস মাপতে পারিস। এটা আশা করি জানিস যে পিওরলি সাইনোসয়েডাল ভোল্টেজ হলে কিন্তু ডিসি অ্যামমিটারের রেজাল্ট 0 আসবে। মানে কোনো পিওরলি এসি কারেন্ট ডিসি অ্যামমিটার দিয়ে মাপলে কিন্তু 0 পাবি। ঠিক আছে, ডিসি অ্যামমিটার একই কারেন্ট, ডিসি অ্যামমিটার আর এসি অ্যামমিটার দিয়ে মাপতে অবশ্যই মাপতে পারি। ডিসি অ্যামমিটার দিয়ে মাপলে তুই অ্যাভারেজ ভ্যালুটা পাবি, এসি অ্যামমিটার দিয়ে মাপলে আরএমএস ভ্যালু পাবি। এটা অনেক সময় স্টুডেন্ট একটু কনফিউজড হয়। তো এই দুটো হচ্ছে ফিজিক্যালি মেজারেবল কোয়ান্টিটি, তাহলে সেখান থেকে তুই ইজিলি আই ড্যাশ আরএমএস পাবি। আই ড্যাশ আরএমএস কে আইডিসি দিয়ে ভাগ করলে তুই রিপল ফ্যাক্টর পাবি। এইবার ওকে, তাহলে এবার তো হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে রিপল ফ্যাক্টর বের করা এটা কোনো ব্যাপারই না, জাস্ট ফাংশনাল ডিপেন্ডেন্স গুলো ঠিক মতো লিখতে হবে আর কি। হাফ ওয়েভের ক্ষেত্রে তোর পাই থেকে 2 পাই পর্যন্ত 0 হবে, আর ফুল ওয়েভের ক্ষেত্রে পাই থেকে 2 পাইটা জাস্ট উল্টে যাবে, মানে মাইনাস সাইন ওমেগা টি হবে। এই পার্টটাই তো আলাদা, বাকিটা তো এই পোর্শনটা নিয়ে তো কোনো সমস্যা নেই, পরের পোর্শনটা নিয়ে সমস্যা। তো হাফ ওয়েভের ক্ষেত্রে 0 হবে, আর ফুল ওয়েভের ক্ষেত্রে রিভার্সটা হবে, কেন ইনভার্ট করে দেয় ব্যাপারটাকে। আর এই হচ্ছে ব্যাপার। আর তারপর নেক্সট হচ্ছে যে ফ্লাকচুয়েশনটাকে কিভাবে কমানো যায়। অনেক ভাবেই কমানো যায়, তার মধ্যে একটা হতে পারে ক্যাপাসিটর ইউজ করা, কারণ ক্যাপাসিটরের কাজ হচ্ছে ওর অ্যাক্রসে ধারকত্ব, ঠিক আছে, ও ইট হোল্ডস
it holds or it stores charge, এবং ক্যাপাসিটরের বৈশিষ্ট্য হচ্ছে ও চেঞ্জকে বাধা দেয়, ওর অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাকেও চট করে চেঞ্জ হতে দেয় না। এই ধরনের সার্কিটকে ফিল্টার সার্কিট বলে, কেননা যেহেতু ক্যাপাসিটর তারপরে হচ্ছে ইন্ডাক্টর, এরা যেহেতু চেঞ্জকে অপোজ করে, ইন্ডাক্টরও তাই। এটা তো সেই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের যে ল ছিল সেখানেই পড়েছিলি যে চেঞ্জ হবে, চেঞ্জের ফলে একটা এফেক্ট হবে, সেই এফেক্টটা চেঞ্জকে অপোজ করবে, যার জন্য তোর লেনজেস লতে মাইনাস সাইনটা হয়, দ্য মাইনাস সাইন ইন লেনজেস ল। এই মাইনাস সাইনের মানেই হচ্ছে ও পরিবর্তনকে অপোজ করে। তো যেহেতু ওরা পরিবর্তনকে অপোজ করে, তাহলে অবভিয়াসলি কোনো একটা সার্কিটে সি বা এল কে যদি ঠিকভাবে ইউজ করা যায়, তাহলে এই যে ফ্লাকচুয়েশন গুলো সেগুলো কিছুটা পরিমাণে রিডিউসড নিশ্চয়ই হবে, তাহলে ফ্লাকচুয়েশন গুলোকেও ফিল্টার করে বাদ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো ক্যাপাসিটর ফিল্টার তাহলে কিভাবে করছে কাজটা? ধরা যাক একটা ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট, অরিজিনাল সার্কিট অপরিবর্তিত, শুধু লোড রেজিস্ট্যান্সের সঙ্গে প্যারালালে ক্যাপাসিটর কানেক্ট করা হয়েছে, কারণ আগেই বলেছি ও ক্যাপাসিটর ওর অ্যাক্রসে ভোল্টেজকে ধরে রাখতে চায়। আচ্ছা, এবার ক্যাপাসিটর কতটা মানে ভোল্টেজকে ধরে রাখে বা রাখে না সেটা পুরোটাই ডিপেন্ড করে ওর টাইম কনস্ট্যান্টের উপর, ওর থ্রুতে ভোল্টেজটা কতটা ফাস্ট বা কতটা স্লো চেঞ্জ হয়, টাইম কনস্ট্যান্ট টাউ। এই টাইম কনস্ট্যান্ট ডিসাইড করে যে ডিউরিং চার্জিং এবং ডিসচার্জিং ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ চেঞ্জটা কেমন হবে। এখন চার্জিং এর সময় তো ভোল্টেজ অ্যাপ্লাই হলো, ক্যাপাসিটর ভোল্ট মানে ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজটা ডাইরেক্টলি কানেক্ট আছে, ক্যাপাসিটর ভোল্টেজ সেটাকেই ফলো করবে। ডিসচার্জিং এর সময়, অর্থাৎ একটা চার্জড ক্যাপাসিটর এইবার যদি সেটাকে একটা রেজিস্ট্যান্সের থ্রুতে বোথ সাইডকে আমি জাস্ট কানেক্ট করে দিই, ঠিক আছে, ধরা যাক ক্যাপাসিটর চার্জড আছে, অরিজিনাল ভোল্টেজটা হচ্ছে ভি নট, এইবার দুটো সাইডকে আমি জাস্ট কানেক্ট করে দিলাম, তাহলে কি হবে, এই দিকটা যদি পজিটিভ আর নেগেটিভ হয়ে থাকে তাহলে এইভাবে কারেন্ট ফ্লো করবে, যেহেতু কানেক্টেড আছে। কতক্ষণ কারেন্ট ফ্লো করবে? যতক্ষণ না ভোল্টেজটা পুরোপুরি জিরো হয়ে যায় ততক্ষণ। দিস ইজ কল্ড ডিসচার্জিং কারেন্ট। তো ভোল্টেজ বেসিক্যালি ফল করবে লাইক দিস। এটা ক্যাপাসিটরের ক্যালকুলেশন থেকে দেখানো যায় যে ইট উইল ফল লাইক দিস। তাহলে ভি হাইয়েস্ট ভ্যালুটা ভি নট টাইমের সঙ্গে এভাবে ফল করবে এক্সপোনেনশিয়ালি, এইভাবে, ঠিক আছে, এবং the time constant is this. এখন আমরা চাইছি যে ফ্লাকচুয়েশনটাকে কমাতে, তাহলে আমরা চাইছি যে চেঞ্জটা যাতে বেশি না হয়, চেঞ্জ মাস্ট বি স্লো, অর্থাৎ টাইম কনস্ট্যান্ট মাস্ট বি লার্জ।
এর অ্যাক্রসে ফ্লাকচুয়েশনটা কমাতে গেলে চেঞ্জটাকে কমাতে হবে যাতে বেশি চেঞ্জ না হয়, তার মানে চেঞ্জটা যাতে ধীরে ধীরে হয়। তাহলে টাইম কনস্ট্যান্টটাকে লার্জ হতে হবে। লার্জ হতে হবে কার তুলনায়? কম্পেয়ার টু দ্য টাইম পিরিয়ড অফ ফ্লাকচুয়েটিং ভোল্টেজ বা অরিজিনাল ভোল্টেজ আর কি। অরিজিনালি যে ভোল্টেজটা আমি এর অ্যাক্রসে অ্যাপ্লাই করছি তার একটা টাইম পিরিয়ড আছে, সেই টাইম পিরিয়ডের থেকে এই ক্যাপাসিটরের ডিসচার্জিং টাইমটা যদি অনেকটা বড় হয় তাহলে এই চেঞ্জ মানে এই ব্যাপারটাই ডমিনেট করবে। এটা স্লোলি মানে এটার থেকে লার্জ হতে হবে, কেননা এখানে অ্যাকচুয়ালি দুটো কম্পিটিটিভ ব্যাপার আছে। একটা হচ্ছে অরিজিনাল ফ্লাকচুয়েশন, আর একটা হচ্ছে ক্যাপাসিটরের চার্জিং ডিসচার্জিং। এই চার্জ হচ্ছে তারপর ডিসচার্জ হচ্ছে, এই ডিসচার্জটা যদি ডিসচার্জ টাইম কনস্ট্যান্ট স্মল হয় তাহলে এভাবে ডিসচার্জ হবে, আর যদি লার্জ হয় তাহলে এভাবে ডিসচার্জ হবে। মানে এটাকে একটু স্মল রিজিয়নে স্ট্রেট লাইনের মতো করে দেখাচ্ছি, ঠিক আছে। এইবার সার্কিট কানেকশনটা এমনই যে যখন পিক থেকে ফল হচ্ছে তখন ক্যাপাসিটরটা আসলে ডিসচার্জ হচ্ছে, এবং এই ক্যাপাসিটর ভোল্টেজটাই হচ্ছে আমার লোড ভোল্টেজ। এই সার্কিটটাকে যদি আমি আরেকবার দেখি তাহলে দেখতে পাবো যে এখানে লোড ভোল্টেজ আসলে লোড ভোল্টেজের অ্যাক্রসে আসলে দুটো জিনিস আছে। একটা আছে লোড রেজিস্ট্যান্স আর একটা আছে ক্যাপাসিটর। সো লোড ভোল্টেজ ইজ ভিসি, ইট ইজ ফলোইং দ্য ক্যাপাসিটর ভোল্টেজ, ঠিক আছে। ক্যাপাসিটরের অ্যাক্রসে যা হবে, যখন ক্যাপাসিটর ছিল না তখন আলাদা ব্যাপার ছিল, তখন ভিএলটা পুরোটাই আরএল এর উপর ডিপেন্ড করছিল। কিন্তু যখনই আমি ক্যাপাসিটরটা দিয়ে দিয়েছি তখন আর কিছু করার নেই, তখন হচ্ছে ক্যাপাসিটরের অ্যাক্রসে যা হবে ভোল্টেজটাকে সেটাকেই ফলো করতে হবে। তো যখনই পিক ভ্যালু থেকে ভোল্টেজটা ড্রপ করে যাচ্ছে তখন ক্যাপাসিটরের চার্জিংটা স্টপ হয়ে যাচ্ছে, কেননা ক্যাপাসিটর ইজ কানেক্টেড টু এইটা। ধরা যাক এখানে তো আরো একটা ডায়োড আছে, কিন্তু আমি একটা পজিটিভ সাইকেল নিয়ে কথা বলছি। অ্যাকচুয়ালি তো ফুল ওয়েভ রেকটিফায়ারে কি হয়, একটাতে D1 কারেন্ট ক্যারি করে, একটাতে D2 ক্যারি করে। তো আমি একটাই ডায়োডের জন্য যদি দেখি ব্যাপারটা, তাহলে ধরা যাক এই একটা পার্টিকুলার হাফ সাইকেল, এই ডায়োড আছে, ফরওয়ার্ড বায়াসে আছে ডায়োডটা, কারেন্ট ক্যারি করছে, এটা থ্রুতেও যাচ্ছে, এটা থ্রুতেও যাচ্ছে, ক্যাপাসিটর চার্জ হচ্ছে, এই পর্যন্ত চার্জ হলো। সমস্যা হবে যখনই পিক থেকে এটা ফল করে যাবে, কেননা যখন ফল করছে তখন ক্যাপাসিটরের অ্যাক্রসে অ্যাকচুয়ালি ভিএম অর্থাৎ পিক ভ্যালুটা আছে, কিন্তু ডায়োডের ভোল্টেজটা এখন মানে ডায়োডের ভোল্টেজটা ভিডি এখন লেস দেন ভিএম, এই যে ফল করে গেল। আর ক্যাপাসিটর কি করে, চেঞ্জকে অপোজ করে বা ক্যাপাসিটর ভোল্টেজ ধরে রাখে, তাহলে ক্যাপাসিটর কিন্তু এখনো ইট ইজ হোল্ডিং ভিএম। ব্যাপারটা বোঝা গেছে? ক্যাপাসিটরটা পিক ভোল্টেজটাকে ধরে রেখেছে, কারণ ওটাই ক্যাপাসিটরের কাজ। এদিকে ইনপুট ভোল্টেজটা পিক ভ্যালু থেকে ফল করে গেছে, তাহলে এখন কি হয়েছে, ভিডিটা আসলে ভিডিটা বলাটা ঠিক নয়, আমার এটা ইনপুটই বলা উচিত। ইনপুট ভোল্টেজটা এখন তো ভিএম এর থেকে ফল করে গেছে, তার ফলে যেটা অসুবিধা হয়েছে সেটা হলো যে এই এন্ডে এখন তো ইনপুট ভোল্টেজ আছে,
যেটা এখন ভিএম এর থেকে কম, অথচ ক্যাপাসিটারটা ভিএম কে ধরে রেখেছে। তাহলে এই যে ডায়োডটা আছে, এই ডায়োডটা এই এন্ডে একটা হায়ার ভোল্টেজ পাচ্ছে, এই এন্ডে ও লোয়ার ভোল্টেজ পাচ্ছে। অর্থাৎ এখন ডায়োডটা কিন্তু চলে গেছে রিভার্স বায়াসে। সো নাও এই জায়গাটাতে ডায়োড কিন্তু এখন রিভার্স বায়াসে আছে। কেন? কেননা ক্যাপাসিটার ভোল্টেজ ধরে রাখে। তাহলে রিভার্স বায়াসে আছে, সার্কিট কাট অফ হয়ে গেছে, কোনো কিছুই এখন আর ফ্লো হচ্ছে না। তাহলে এটা পিওরলি ডিসচার্জিং সার্কিট। তাহলে ক্যাপাসিটার এখন ডিসচার্জ হওয়া শুরু হবে, কারেন্ট ফ্লো হবে। এই ডিসচার্জটা এবার যেটা ব্যাপার, এই রেড লাইনটা কোথা দিয়ে যাবে সেটা পুরোটাই টাইম কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করবে। তো এখন আর অরিজিনাল এই হোয়াইট লাইনটা আর নেই, এখন হচ্ছে ডিসচার্জিং লাইন। তাহলে টাইম কনস্ট্যান্ট যত বড় হবে টাইম পিরিয়ড অফ দ্য ফ্লাকচুয়েটিং ভোল্টেজের তুলনায়, তত আমার ফ্লাকচুয়েশনটা কমবে। তাহলে এখন আমার আউটপুট লুকস লাইক দিস রাদার দেন দিস। সো ইট ইজ অলমোস্ট কনস্ট্যান্ট। তাহলে এটা দেখে বুঝতে পারছিস টাইম কনস্ট্যান্ট যত বড় তত আমার লাভ। তাহলে আমাকে ক্যাপাসিটর চুজ করতে হবে এমন ভাবে সো দ্যাট ওমেগা সি আর এল, ক্যাপাসিটর বা লোড রেজিস্ট্যান্স দুটোই, ইট ইজ মাচ মাচ গ্রেটার দেন 1। এটাই হচ্ছে সি ফিল্টারের ক্রাইটেরিয়া। তাহলে এই হচ্ছে আমার application of various applications of diode। একটা অঙ্ক দেখি। আচ্ছা, কিছু অঙ্ক তো স্ট্রেট ফরওয়ার্ড, ডাইরেক্ট ফর্মুলা থেকে। একটা অন্যরকম অঙ্ক দেখি। The symmetrical square wave ভোল্টেজ, একটা স্কোয়ার ওয়েভ ভোল্টেজ আছে, টি এই, আচ্ছা ভ্যালু হচ্ছে 10 -10 সরি। আচ্ছা টি, এটা T/2, বেশ। আচ্ছা, square wave voltage is applied at the input of ডায়োডটা কোথায় গেল? হুম 6.28A, হ্যাঁ, is applied at the input of the circuit
অফ দ্য ডায়োড সার্কিটটা হচ্ছে এই। ঠিক আছে, এটা ইনপুট ভোল্টেজ, এটা অ্যাপ্লাই করছি আমি এই সার্কিটের অ্যাবাউটে। নাও the question is, assume that for this diode the cut-in voltage is 0. cut-in মানে ডায়োডে কাট-ইন জানিস তো, যতটা অবধি 0 থাকে আর কি, এইটা হচ্ছে কাট-ইন ভোল্টেজ, এটার পর থেকে ও উপরে উঠতে থাকে। The forward resistance RF is 0. Reverse resistance RR এটা হচ্ছে 2 মেগা ওহম। ঠিক আছে, এবার আর এই যে অ্যাডিশনাল যে রেজিস্ট্যান্স কানেক্টেড আছে সেইটা বলে দিয়েছে 1 মেগা ওহম, আর এই ভোল্টেজটা বলে দিয়েছে 2.5 ভোল্ট। Now what is output voltage? ঠিক আছে, বোঝা গেছে প্রবলেমটা? তো এখানে তোকে সাইকেল বাই সাইকেল যেতে হবে। একটা সুবিধা হচ্ছে যে অ্যাটলিস্ট একটা হাফ সাইকেলে ভোল্টেজটা কনস্ট্যান্ট আছে। তো আমরা আগে পজিটিভ হাফ সাইকেলটা দেখি। তাহলে the positive half cycle হলে নেগেটিভ মানে এটা রিভার্স বায়াসে আছে। তাহলে ঠিক আছে, পজিটিভ হাফ সাইকেলে the diode is under reverse bias, সুতরাং সার্কিট in the circuit the diode will be replaced by reverse resistance অর্থাৎ 2 মেগা ওহম, তার সঙ্গে এদিকে আছে 1 মেগা ওহম, এদিকে একটা ব্যাটারি। খুবই পাতি সার্কিট হয়ে গেল এখন এটা। নাও হোয়াট ইজ দ্য আউটপুট? তাহলে ইনপুটে আছে প্লাস 10 ভোল্ট, এইখানে আছে 2.5 ভোল্ট, তাহলে এফেক্টিভলি কারেন্ট ফ্লো তো এইদিকে হচ্ছে। the value of the current will be কি হবে তাহলে 10 এদিকে আর ওদিকে 2.5, তাহলে 10 minus 2.5 divided by 2 and 1 অর্থাৎ 3 মেগা ওহম, তাই ইউনিট হচ্ছে মাইক্রোঅ্যাম্প। 10 minus 2.5 it is 7.5 divided by 3, 25 2.5 মাইক্রোঅ্যাম্প। এই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে আউটপুট ভোল্টেজে কি দেখতে পাওয়া যাবে? যেহেতু কারেন্টটা এইভাবে ফ্লো হচ্ছে তাহলে এই রেজিস্ট্যান্সের এদিকে প্লাস এদিকে মাইনাস, সাইনটা খুব ইম্পর্টেন্ট। যেহেতু 10 ভোল্ট ইট ইজ গ্রেটার দেন 2.5 ভোল্ট, তাহলে এফেক্টিভলি কারেন্টের এইদিকে ফ্লো হচ্ছে, এদিকে প্লাস এদিকে মাইনাস। তাহলে 1 মেগা ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ তার সঙ্গে 2.5 ভোল্টটা অ্যাড হবে, কারণ পোলারিটিটা একই আছে। ঠিক আছে, প্লাস মাইনাস পোলারিটি সেম। তাহলে আউটপুট voltage is current 2.5 microampere multiplied by
1 মেগা ওহম প্লাস যে ব্যাটারিটা আছে 2.5 ভোল্ট। তাহলে মাইক্রো অ্যাম্প মেগা ওহম, তাহলে 2.5 ভোল্ট প্লাস 2.5 ভোল্ট অর্থাৎ 5 ভোল্ট। পজিটিভ হাফ সাইকেলে the voltage is 5 volt. এবার নেগেটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেলে চলে যাই, নেগেটিভ হাফ সাইকেলে এখানে চলে আসবে মাইনাস, এখানে হবে প্লাস, তার মানে এটা হয়ে যাবে ফরওয়ার্ড বায়াস। তার মানে ডায়োডকে অ্যাকচুয়ালি রিপ্লেস করে দিতে হবে, তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটটা এরকম। এই আউটপুট, এই অবস্থায় কিন্তু এই ব্যাটারির কোনো অবদান নেই, ঠিক আছে? যেহেতু কেন অবদান নেই, কেননা যেই পয়েন্ট থেকে আমি আউটপুট ভোল্টেজটাকে নিচ্ছি, ভালো করে দেখ, যদি আরএফটা জিরো নন জিরো হতো, যদি জিরো না হতো, তাহলে তোকে একদম আগের মতন একটা ক্যালকুলেশন করতে হতো। কিন্তু যেহেতু আরএফটা জিরো, তাহলে এটা শর্ট সার্কিট হয়েছে, এই টার্মিনালের সঙ্গে এই টার্মিনালটা ডাইরেক্টলি কানেক্টেড, এখান থেকে যাই ঝুলন্ত অবস্থায় থাকুক না কেন সেটা কিন্তু ম্যাটার করছে না, ঠিক আছে? এই পুরো লাইনটা শর্ট সার্কিটেড, তাহলে এখানে যা ভোল্টেজ এখানেও তাই ভোল্টেজ, কেননা বেসিক্যালি এখানে মাপছিস মানে তুই আসলে এখানেই মাপছিস, একটাই তার। So in the negative half cycle the output voltage is minus 10 volt. তাহলে এটা ছিল আমার ইনপুট, আর এটা হবে আমার আউটপুট। এটা 10, এটা 5, অর্থাৎ ইনপুটটাকে আমি কিছুটা কমিয়ে দিলাম এই সার্কিটের মাধ্যমে। তাহলে দেখছিস এটা স্কোয়ার ওয়েভকে যে কোনো ভাবে তুই চেঞ্জ করতে পারিস, কিছুটা পার্ট তুই ছেঁটে দিতে পারিস তোর ইচ্ছা মতো, শুধু তোকে ডায়োডটাকে একটু প্রপারলি ইউজ করতে হবে। আচ্ছা, এই অঙ্কটা একটু বাড়িতে নিজেরা করবি। ফুল ওয়েভ রেকটিফায়ার uses diodes with forward resistance 0. Load resistance is 2000 ohm. It is in parallel combination to ও না, এটা তো আমি দিতে চাই না, না না এটা না, না সুটেবল অঙ্ক পাচ্ছি না।
তোদের আসলে ফিল্টারের একটা বড় পোর্শন সিলেবাসে নেই, তো ওই পার্টটা যেহেতু বাদ, ঠিক আছে। ওই হাফ ওয়ে ফুল ওয়েভের ফর্মুলা ব্যাপারগুলো বুঝলে ওইটার উপর বেস্ট স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেমস ওইগুলোই ঠিক আছে, ওগুলোই করিস। আচ্ছা, এবার এই হচ্ছে পিএন জাংশন। এবার হচ্ছে পিএন, তার সঙ্গে আরেকটা পি দিয়ে দিলে ব্যাপারটা কি হবে সেইটা।